শুরু করছি ব্যাকটেরিয়ার বৃদ্ধি। ব্যাকটেরিয়া নিয়ে আগে ছোট ছোট টপিক করে ভিডিও দেওয়া আছে, যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। ব্যাকটেরিয়ার বৃদ্ধির ক্ষেত্রে বলতে গিয়ে যেটা বলবো সেটা হলো অতি ক্ষুদ্রাকার ব্যাকটেরিয়া, তার আকার আকৃতি যেমনই হোক, গ্রাম পজিটিভ হোক গ্রাম নেগেটিভ হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধির যে গ্রাফ সেটা একই রকম থাকে। এবং এই যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি হচ্ছে সেটা আমরা কিভাবে দেখছি বা কিভাবে জানছি, এই জিনিসগুলো পুরোটাই ল্যাবরেটরিতে করা হয়। ল্যাবরেটরিতে কালচার মিডিয়াম, যেটাকে কর্ষণ মাধ্যম লেখা থাকে তোমাদের বইতে। কালচার মিডিয়ামের ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত কি করি, একটা ব্যাকটেরিয়াকে প্রথমে নিয়ে নিই। কোলি নিয়েই বেশিরভাগ সময় কাজ করা হয়, এস্চেরিশিয়া কোলাই বা কোলি বলা হয়। তো কোলি নিয়ে আমরা কি করি, একটা কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়ামে আমরা রাখি। এবার এই যে রাখছি, কতগুলো রাখছি সেটা কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কাউন্ট করে তবেই রাখি। তারপর টাইমটাকে আমরা দেখি এবং কিভাবে বৃদ্ধি হচ্ছে সেটাও ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচেই দেখাটা সম্ভব হয়। সাধারণত আমরা দেখেছি যে 20 মিনিটে ব্যাকটেরিয়া কিন্তু বাড়তে থাকে, মানে প্রত্যেক 20 মিনিট হচ্ছে আর ব্যাকটেরিয়ার বৃদ্ধি সমানে হয়ে যাচ্ছে। এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে এই টাইমটা যত বাড়তে থাকে, মানে 20 মিনিটের থেকে যদি বেশি হয়, 25 মিনিট 30 মিনিট, আমি একটা কথার কথা বলছি, যখন টাইমটা বাড়তে থাকছে তখন ওদের বৃদ্ধি হওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু কমে আসছে। তাহলে ব্যাকটেরিয়াটা কোথা থেকে বৃদ্ধি হওয়া শুরু হচ্ছে, কখন তার বৃদ্ধি অনেকটা বাড়ছে, কখন গিয়ে বৃদ্ধিটা আটকে যাচ্ছে এবং তারপর কোথায় গিয়ে বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, সেই জিনিসটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমি তোমাদের দেখিয়েছি। এইখানে ব্যাকটেরিয়ার বৃদ্ধির 4টে দশার কথা বলা হচ্ছে: ল্যাগ দশা ক নম্বর, লগ দশা খ নম্বর, স্থির দশা গ নম্বর এবং মৃত্যু দশা ঘ নম্বর। এই 4টে দশাকে এখানে দেখানো হয়েছে। এবং এই যে ব্যাকটেরিয়াটা নিয়ে আমরা যখন কালচার মিডিয়ামে রেখে কাজ করছি তখন দেখছি যে নির্দিষ্ট পরিমাণ তরল থাকছে, মানে এই যে কালচার মিডিয়ামটা কিন্তু একদম ফিক্সড, কতটা নিয়ে আমি কাজ করব সেই জিনিসটা একটা পেট্রি ডিশের মধ্যে করা হয়। যেরকম এখানে যদি আমি একটা পেট্রি ডিশ নিই, তার মধ্যে এরকম কালচার মিডিয়াম থাকছে। এই কালচার মিডিয়ামটা লিকুইড এবং তার মধ্যে ব্যাকটেরিয়াটাকে দেওয়া হচ্ছে। এবার আমরা কি দেখব, যে অল্প সংখ্যক নিয়ে প্রথমে আমরা কাজ করছি এবং এই অল্প সংখ্যক নিয়ে যখন কাজ করছি তখন আমরা দেখছি যে 1 মিলিলিটারের মধ্যে ওটা কিভাবে বাড়ছে। এবং প্রত্যেক 1 ঘন্টা অন্তর কিন্তু আমরা মেজারমেন্টটা করছি। প্রত্যেক 1 ঘন্টা অন্তর মেজারমেন্ট করে তারপর সেটাকে আমি ভাগ করতে পারি, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 20 মিনিটে যদি এতটা বাড়ে তাহলে 1 ঘন্টায় কতটা বাড়বে, সেটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়। সেই ক্যালকুলেশনটা তোমাদের সিলেবাসে নেই, যতটুকু আছে আমি বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এইবারে প্রথমেই দেখো যেটা বলেছি আমি, ল্যাগ দশা ক নম্বরটার কথা বলছি। ঠিক এই যে পোর্শনটা, এখানে দেখো একটা স্ট্রেট লাইন কিন্তু যাচ্ছে। আচ্ছা, এদিকে আমি আওয়ার বা সময়টাকে নির্দেশ করেছি, ওদিকে ব্যাকটেরিয়ার নাম্বার এন দিয়ে যেটা দেখিয়েছি। এবার কি হচ্ছে, এই যে ল্যাগ দশা এটা হলো প্রারম্ভিক দশা এবং এই দশায় কোনো কোষ বিভাজন ঘটে না, ফলে নতুন কোষের সৃষ্টি হচ্ছে না। এখানে কোনো নতুন কোষের সৃষ্টি হচ্ছে না, এটা তোমরা মনে রাখবে। এবং এই দশা প্রকৃতপক্ষে নতুন মাধ্যমে যখন প্রবেশ হচ্ছে তখন ওই সজীব কোষগুলি মাধ্যমের সাথে খাপ খাওয়াতে চাইছে। এবং এই যে দশাটা তখনই হচ্ছে, মানে একটা কর্ষণ মাধ্যম, তার মধ্যে আমি ব্যাকটেরিয়াকে রাখলাম এবং ব্যাকটেরিয়া এই কর্ষণ মাধ্যমে আসার পরে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে জন্য যে সময়কালটা, সেই সময়কালটাতে তার মধ্যে কোনো বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না, কোষ বিভাজন দেখা যাচ্ছে না। কোষ বিভাজন গুলো কিভাবে হয় তোমরা জানো, দ্বিবিভাজন হয় এবং ইকোলির ক্ষেত্রে দ্বিবিভাজন হচ্ছে। এবং এই যে বিভাজনটা হচ্ছে সেটা ল্যাগ দশায় কিন্তু বন্ধ থাকছে। দ্বিবিভাজনকে আমরা বাইনারি ফিশন বলি। এই সময় আয়তন বৃদ্ধি হয় এবং বলা যেতে পারে এটা হলো যে পরবর্তী ধাপে যাওয়ার আগের একটা প্রস্তুতি পর্ব। ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজন শুরু হওয়ার যখন, মানে শুরু হচ্ছে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই দশার কিন্তু সমাপ্তি ঘটছে। এরপরে লগ দশাতে চলে এসো। এই লগ দশাতে দেখো বৃদ্ধি হচ্ছে, মানে কার্ভটা কিন্তু ওপরে যাচ্ছে। এখানে দ্বিবিভাজন শুরু হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার বৃদ্ধি শুরু হচ্ছে। ব্যাকটেরিয়াগুলো এবার দ্বিবিভাজনের মাধ্যমে সংখ্যায় বাড়তে থাকবে। এবং কি হচ্ছে, যে এই ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন কোষের জন্মহারের তুলনায় মৃত্যুর হার কিন্তু খুব কম, মানে জন্মহার বেড়ে যাচ্ছে, মৃত্যু হার কম, তাই জন্য গ্রাফটা ওপর দিকে উঠছে। আরেকটা বিষয়, এই স্টেজটাতে কিন্তু আমরা
2n এইভাবে ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা দেখতে পারি। তাহলে যদি এখানে ব্যাকটেরিয়া একটা থাকে আমি ধরে নিলাম, সেখান থেকে কটা হবে? দুটো হবে। দুটো যদি হয়ে থাকে তারপরে সেখান থেকে কটা হবে? 2 মানে 4 হবে। এবার 4 যেই হতে থাকলো তারপর আবার বাড়তে থাকবে, মানে 2n হিসাবে কিন্তু বাড়তে থাকছে এখানে হিসেবটা এইরকম। এবং এই দশাকে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি দশা বলে। এই যে বাড়ছে মানে অনেক বাড়ছে, একটা স্পোরাডিক কন্ডিশনে বেড়ে যাচ্ছে, এইটাকে আমি বলছি এক্সপোনেনশিয়াল বৃদ্ধি দশা বা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ। এই যে এই জায়গাটাতে আমি স্টার মার্ক করে লিখছি, দেখো এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের বলে দিলাম। আচ্ছা, এরপরে স্থির দশা, পরের দেখো মাঝখানটাতে, মানে যেখানে গিয়ে বিষয়টা আটকে গেছে। ঠিক আছে, এবার কি হচ্ছে যে লগ দশায় অতিরিক্ত কোষ সৃষ্টির জন্য ক্রমশ মাধ্যমে পুষ্টি পদার্থের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং একই সঙ্গে বৃদ্ধিও পাচ্ছে, মানে অনেক ব্যাকটেরিয়া যেরকম বেড়ে যাচ্ছে তেমন এই এই কালচার মিডিয়ামে এবার তো খাবারের সংখ্যাটা কমছে এবং এদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। ঠিক আছে, একে অপরের সাথে প্রতিযোগিতা বাড়াচ্ছে, তার সাথে যারা রয়েছে তাদের বিপাক ক্রিয়াও এই সময় বেড়ে যাচ্ছে। তা উভয় মিলিতভাবে কি হয় ঘটার জন্য কিছু কোষের মৃত্যু ঘটছে, আবার অপরদিকে অবশিষ্ট যে জীবিত কোষগুলো থাকছে সেগুলোর প্রজন্মকাল প্রলম্বিত হচ্ছে। ঠিক আছে, ফলে কোষ সৃষ্টির হার কিন্তু কমতে থাকছে। তাই দেখো একদম স্ট্রেট গেছে, এই যে বিষয়টা মাঝখানটাতে কিন্তু একদম স্ট্রেট গেছে। ঠিক আছে, ফলে এটা এমন একটা অবস্থা যখন দেখছি ব্যাকটেরিয়ার মৃত্যু হার আর জন্মহারের মধ্যে একটা সমতা, এই অবস্থাকে স্থির দশা বলছে। এবং স্থির দশার স্থায়িত্বকালে মাধ্যমের মোট জীবিত কোষ সংখ্যা অপরিবর্তিত থাকছে। এইখানে যে মোট জীবিত সংখ্যা সেটা একদম অপরিবর্তিত থাকছে। এর পরেরটাতে চলে এসো মৃত্যু দশা, একদম লাস্টের দিকে দেখো গ্রাফটা কেমন নিচের দিকে নেমে যাচ্ছে। বেশ কিছুক্ষণ স্থির থাকার পর মাধ্যমের কোষগুলো মৃত্যু ঘটতে থাকে। ঠিক আছে, একদম অন্তিম স্টেজে চলে আসছে। এই দশায় কোষের মৃত্যু হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মৃত কোষগুলো ধ্বংস হচ্ছে আর নতুন কোষ সৃষ্টি বাধা পাচ্ছে, ফলে মাধ্যমের কোষ সংখ্যা দ্রুত হ্রাস পেতে থাকছে। আর শেষ পর্যন্ত মাধ্যমে সামান্য কিছু সংখ্যক সজীব কোষ অবশিষ্ট থাকে, যারা ধ্বংসপ্রাপ্ত কোষগুলো থেকে নির্গত পুষ্টি পদার্থের ওপর নির্ভর করে আবার বাঁচতে চাইছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে তো গিয়ে থেমে গেল, তারপর এদিকে আমি দেখছি মৃত্যু দশা। এবার সবটা তো একবারে মরে যাচ্ছে না, যেগুলো মরে যাচ্ছে তাদের মধ্যে যে পুষ্টিগুলো থাকছে সেই পুষ্টিটাকে কারা গ্রহণ করছে? যেই গুলো বেঁচে থাকছে তারা তখন পুষ্টি সংগ্রহ করছে, করে বেঁচে থাকছে। এইভাবে পুরো বিষয়টা কিন্তু চলতে থাকে। এটা আমরা ল্যাবরেটরিতে দেখছি, প্রকৃতিতেও এইভাবেই নিজের মতো করে চলতে থাকে। এর পরের দিন আমি ব্যাকটেরিয়ার জনন নিয়ে পড়াবো। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। স্টে টিউনড।